একটা ফটোশপ চালু করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। তো অনেক সময় এগুলো আবার পরিবর্তনও হয়। ধরেন টুলবারটা দেখলেন না, যেটা টুল বাম পাশে যে বারটা আছে এটাকে টুলস বা টুলবার বলে, এটা নাই, বা উপরে কোনো একটা জিনিস খুঁজতেছেন সেটা নাই, বা বাম এখানে ডান পাশে যেটা আছে সেটা নাই, তখন কি করবেন? দেখেন ফটোশপের সবচেয়ে উপরে একটা বার আছে যেখানে মেনু দেখতে পাচ্ছি, এটাকে মূলত আমরা বলতে পারি মেনু বার বলতে পারি, ঠিক আছে? এটাকে মেনু বার বলতে পারি, এটা থাকবে। এর নিচে একটা বার আছে, এটাকে আমরা অপশন বার বলি, অপশন, এটাকে বলে অপশন বা অপশন বার বলি। আর বাম পাশে টুলস আছে, কিছু টুলবার আছে, আর এবং ডান পাশে আছে এগুলোকে প্যানেল বলে, এই বক্সগুলোকে বলে প্যানেল। এগুলোকে আবার অন অফ করা যায়। কিভাবে অন অফ করা যায় এটা একটু দেখে নেই, যে যদি কখনো এই জিনিসগুলো না পাই, আপনি ধরেন যে এই জিনিসটা খুঁজতেছেন নাই, ফটোশপ চালু করলেন দেখলেন নাই, কি করবেন? তো দেখেন আমাদের মেনু বারে একটা উইন্ডো নামে একটা অপশন আছে, মেনু আছে, তাই না? এখান থেকে মূলত এই জিনিসগুলো অন করা যায় বা অফ করা যায়। ধরেন দেখেন আমি এখান থেকে টুলসে ক্লিক করলাম, উইন্ডো থেকে টুলসে ক্লিক করলাম, এর টিকটা তুলে দিলাম, কি হলো? চলে গেছে। আমি উইন্ডো থেকে অপশনসে ক্লিক করলাম, অপশনসটা চলে গেছে। আমি উইন্ডো থেকে নেভিগেটর, লেয়ার, কালার সবই বাদ দিয়ে দিলাম, কি থাকলো? খালি মেনু বার আছে, আর কিছুই নাই। এখন ফটোশপে আপনি এটা দিয়ে মোটামুটি এই অবস্থায় গেলে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? ফটোশপে দেখা যায় যে টুলস গুলো না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো আমরা যদি আবার আনতে চাইছি এগুলো কি করতে হবে? যেমন আমি অপশনসে ক্লিক করলাম, উইন্ডো থেকে অপশনসে ক্লিক করলাম, অপশন বারটা চলে আসছে। উইন্ডো থেকে টুলসে ক্লিক করলাম, সেটাও চলে আসছে। উইন্ডো থেকে আমি ক্লিক করলাম যেমন লেয়ারস, লেয়ার প্যানেলটা চালু হয়ে গেল, ঠিক আছে? নেভিগেটর, তারপর কালার, এরকম। এছাড়া যদি আমার অন্য কিছু প্রয়োজন হয়, কখনো কোনো একটা প্যানেল আমার প্রয়োজন এখন, সেটা আমি অন অফ করতে পারবো ঠিক একই রকম ভাবে। বুঝা গেছে? তো এখানে এখন ফটোশপে আমার মূল কাজটা হবে যে টুলস গুলো নিয়ে, এই টুল গুলো নিয়েই মূলত কাজটা হবে। তো কিছু টুলস এর সাথে আমি পরিচয় করায় দিচ্ছি, সবগুলো টুলস নিয়ে হয়তো আলোচনা করা যাবে না। আমি ধরেন যে ফটোগ্রাফি, এটা ওপেন করলাম। এখন একটা ফটোশপ ফাইল বা কোনো কিছু ওপেন করার পদ্ধতিটা কি? যারা ফটোশপ আজকে হয়তো এমন আছে যে প্রথম দেখতেছেন, কিভাবে ওপেন করা যায়? অনেকভাবেই ওপেন করতে পারেন, কিন্তু সরাসরি একটা যদি পিএসডি ফাইল হয়, যদি ফাইলের এক্সটেনশন বুঝেন, ধরেন যে ফাইলের শেষে এরকম লেখাই আছে অলরেডি, যে এখানে এক্সটেনশনটা দেখা যাচ্ছে না, যদিও ভিউ থেকে এক্সটেনশনটা চালু করে দিই, ওই এক্সটেনশনকে ফাইল নেম এন্ড এক্সটেনশন। দেখেন ফটোগ্রাফ কি দেয়া আছে শেষে? .psd, অর্থাৎ এটা একটা ফটোশপ ডকুমেন্ট। এটা যদি একটা ফটোশপ ডকুমেন্ট হয়, আমি এর উপর যদি ডবল ক্লিক করি, অটোমেটিক ভাবে ফটোশপেই এটা ওপেন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এখন ফটোশপে শুধু পিএসডি ফাইলই তো অন হয় না, জেপিজি অন, জেপিজি দিয়ে কাজ করা যায়, পিএনজি দিয়ে, অর্থাৎ যে কোনো ইমেজ দিয়ে কাজ করা যায়। আপনারা এত নড়াচড়া করতেছেন কেন? কি হয়েছে? আমাদের শুধুমাত্র যে পিএসডি ফাইল সবসময় নিয়ে কাজ করব ফটোশপে তা তো না, আমাদের জেপিজি ফাইলও থাকতে পারে, বা পিএনজি ফাইলও থাকতে পারে, বা অন্য কোনো ফরম্যাটের জিপ ফাইলও থাকতে পারে। তো আমি যদি এগুলোকে চালু করতে চাই, কি করতে পারি? এক হচ্ছে যে ফটোশপের ক্ষেত্রে তো বললামই, ডবল ক্লিক করলেও চালু হবে, বা অন্য
বাকি যে পদ্ধতিগুলো বলবো সেখানে চালু হয়ে যাবে। অথবা ধরেন এটা একটা জেপিজি ফাইল। আচ্ছা, আমি একটা ম্যানুয়াল পদ্ধতিটা আগে দেখাই। ফাইল থেকে ওপেন, এরপরে ধরেন আপনার ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা, ঠিক আছে, সেই লোকেশনটা চিনতে হবে। তো ফোল্ডার স্ট্রাকচার বুঝেন তো সবাই? হ্যাঁ, ফোল্ডার স্ট্রাকচারটা একটু যদি না বুঝেন একটু বলবেন, অনেকে থাকতে পারেন, আমরা সেভাবে বলে দিব। তো দেখবেন যে আমাদের এখানে ফোল্ডার স্ট্রাকচারটা এরকম যে দেখা যায় যে আমার বাম পাশে সাধারণত দেয়াই থাকে লোকেশনগুলো, বিভিন্ন ড্রাইভ, তারপর ডেস্কটপ, ডাউনলোডস, এগুলো দেয়াই থাকে সাধারণভাবে। যদি না থাকে ম্যানুয়ালি যাইতে হবে বা অন্য। তো আমি প্রথমে ডেস্কটপ জায়গাটা কোনটা? আমরা কম্পিউটার চালু করার পর মনিটর স্ক্রিনে প্রথম যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটা হলো ডেস্কটপ বলি। তা আমি যদি সেই ডেস্কটপে কোনো কিছু রাখি তাহলে কোথায় যেতে হবে? ডেস্কটপ। যদি আমি কোনো একটা ড্রাইভের ভিতর রাখি, সি ডি ই এরকম রাখি, তাহলে আমাকে সেই ড্রাইভ থেকে তারপর সেই ফোল্ডারটা অ্যাক্সেস করতে হবে। যেহেতু আমি এটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপ, তারপর ডাউনলোড, এই যে এখানে আমি রাখছি আপনাদের ফাইলগুলো, মূলত যতগুলো ক্লাস হবে আমি এভাবেই রাখছি যে W36, আপনারা যেহেতু 36 ব্যাচ, ঠিক আছে। এখানে ডে 2, আজকে যেহেতু ডে 2 এই ফোল্ডারের ভিতর রাখছি। এখন সব সময় যে আপনি ডে 2 খুঁজবেন যদি আপনার বাসায় গিয়ে আপনার ফোল্ডার তৈরি করা নাই, এরকম কিন্তু হবে না, বুঝা গেছে? আপনি যেখানে, আমি বলতে যাচ্ছি যে আপনার ফাইল ডেস্টিনেশনটা যেখানে থাকবে সেখানে গিয়ে খুঁজবেন, যে আপনি যেখানে ফাইলটা রাখছেন, ঠিক আছে। এখানে গিয়ে ধরেন আমি চাচ্ছি এখন ফটোগ্রাফ এই ফাইলটা, অথবা আইকন, যে ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি, বুঝা গেছে? যে ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি, আচ্ছা ধরি আমি আইকন জেপিজি এটা ওপেন করব, ঠিক আছে। এটা একটা জেপিজি ফাইল, ঠিক আছে। এখন সবাই কি ওপেন করতে পারছেন? আপনাদের এখানে আইকন ফাইলই দেয়নি, কিভাবে ওপেন করবেন? আপনারা ফটোগ্রাফিটা ওপেন করতে পারেন। তারপর আমি একটু দেখেন, এখন আপনাদের কোনো কাজ করার দরকার নেই, আমি যখন বলবো তখন করেন। এখন শুধু আপনারা দেখেন না, বুঝে না। দেখেন আমাদের টুলস বারে প্রথম যে টুলটা আছে সেই টুলটার নাম কি? মুভ টুল। এই টুলটার নাম মুভ টুল। এই টুলটার একটা জেনারেল কাজ হচ্ছে যে ধরেন যে কোনো একটা ফটোশপের কোনো একটা অবজেক্ট বা কোনো একটা অংশকে ধরে মুভ করাইতে পারি, নাড়াচাড়া করাইতে পারি, এটা একটা সাধারণ কাজ। তো এই যে পিটা ধরে টানলাম, নড়ছে? নড়ে নাই। এটা ধরে টানলাম, নড়ছে? নড়ে নাই। এখানে একটা ব্যাপার আছে, যদিও আপনাদের যেহেতু ডিজাইন দেখাচ্ছি না, খুব বেশি লেয়ারের ব্যাপার আসবে না, কিন্তু এখানে একটা লেয়ারের ব্যাপার আপনাদের বুঝতে হবে। যখন আপনাদের পিএইচডি গুলো দেয়া হবে সেগুলো লেয়ারে ভাগ করা থাকে, বিভিন্ন লেয়ারে ভাগ করা থাকে, একটা লেয়ার, তারপরে স্তর স্তর স্তর। যদি সবগুলো মিলে একটা জেপিজি ফাইল হয়, যে একসাথেই সবকিছু আছে, তখন কিন্তু এটা সাধারণভাবে মুভ করে না, মুভ করে না। ধরেন আমার এই ওয়ালে একেবারে স্পট করে কোনো কিছু এঁকে দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি আমি মুভ করাইতে চাই, করাইতে পারবো? কেন করাইতে পারবো না? সবগুলো একসাথে লাগে আছে। যদি আমি এরকম করি যে ওইটা আছে, তার উপরে কোনো একটা অবজেক্ট নিলাম বা একটা স্তর নিলাম, সেখানে আমি জিনিসটা রাখলাম, তার উপরে একটা স্তর, তারপরে আমি নড়াইতে পারবো না, নড়াচড়া করাইতে, যেমন আমি এটা চাইলে ওখানে একটু সরাইতে পারবো। হ্যাঁ, ঠিক একই রকম ফটোশপে যদি এমন হয় যে দেখেন আপনাদের বাম পাশে যে লেয়ারটা আছে, এখানে যদি কি আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, আর কিছুই নাই, যদি এমন হয় তাহলে আপনি এখান থেকে কোনো সাধারণভাবে কোনো অংশ নড়াচড়া করতে পারবেন না, যে আমি শুধু এই আইকনটা সরাবো, পারবেন না, বা এই আইকনটা সরাবো, পারবেন না, বুঝা গেছে? কিন্তু যখন আপনাদের পিএইচডি ফাইল দেওয়া হয়, জেপিজি ফাইলে সাধারণত কোনো লেয়ার কন্টেইন করে না।
আপনারা যত জেপিজি ফাইল পাবেন বা পিএনজি ফাইল পাবেন এগুলোতে কখনোই লেয়ার থাকে না। কিন্তু আপনাদের যদি পিএসডি ফাইল দেয়া হয়, আবার ওপেনে গেলাম, আগের পদ্ধতিতে ওপেন, এই যে ফটোগ্রাফ পিএসডি ওপেন করেন। আচ্ছা, এখানে দেখেন লেয়ারে দেখেন অনেক কিছুই আছে, তাই না? আর এখানকার জিনিসগুলো কিন্তু নড়াচড়া মুভ করতে পারবো। আচ্ছা, আপনারা কি ওপেন করতে পারছেন? ওপেন করে দিলে দেখবেন যে এরকম কিছু লাইন আসছে না? এগুলোকে গাইড বলে। গাইডের কাজগুলো আমরা পরে দেখবো, গাইড দিয়ে কি করা যায়। আচ্ছা, তো আমি যেটা বললাম যে দেখেন আমাদের এখানে কি লেয়ার আছে। সবাই কি ওপেন করতে পারছেন? দেখছেন লেয়ার আছে কিনা? যদি লেয়ার থাকে এগুলোকে আমরা মুভ করতে পারবো। এখন দেখেন উপরে দাগটা কিভাবে, আচ্ছা উপরের দাগটা কিভাবে চালু করবেন, দেখবেন বা অফ করবেন সেই ব্যাপারটা। কন্ট্রোল সেমিকোলন একবার যদি দেন তাহলে এটা আসবে, আরেকবার যদি দেন চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু বলেন। হ্যাঁ, আপনাদের যেহেতু এটা যদি ফটোশপের ক্লাস না, অতএব কিছু জিনিস হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমাকে একটু জিজ্ঞেস করে নেন। ফটোশপের জুম ইন জুম আউট করতে পারেন। এক হচ্ছে যে কন্ট্রোল ধরে প্লাস, কন্ট্রোল ধরে মাইনাস, এটা করতে পারেন, অথবা কন্ট্রোল স্ক্রল আপ স্ক্রল ডাউন, মাউসের যে স্ক্রল আপ অথবা স্ক্রল ডাউন এটা দিয়েও করতে পারেন। আচ্ছা, কন্ট্রোল না, কন্ট্রোল স্ক্রল ডাউন না, অল্টার 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 করে এটা আবার কন্ট্রোল প্লাস মাইনাস দিলে হবে, অথবা অল্টার অল্টার ধরে স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে এটা হবে। তো দেখেন আমি এখন এই যে স্লোগান একটা লোগোটা আছে না, এই লোগোটা যদি আমি মুভ করতে চাই, ধরেন একটু লোগোটা আমি সরাবো, দেখি তো সরে কিনা। সরছে? সরে না, লেয়ার তো আছে, সরে না কেন? এখন আমি কোন লেয়ারটা মুভ করব সেটা তো বলতে হবে, ধরতে হবে, তাই না? লেয়ার আছে, লেয়ার আছে, তাই না? কিন্তু এখনো আমি মুভ করতে কিন্তু কোনো কিছু পারতেছি না। কেন পারতেছি না? আচ্ছা, আমি বলি নাই যে কোন লেয়ারটা সরবে, ঠিক আছে? কোন লেয়ারটা সরবে। এখন লেয়ার কোন লেয়ারটা সরবে এটা বলা দুইটা পদ্ধতি হইতে পারে। এক হচ্ছে যে আমি ম্যানুয়ালি বলে দিলাম যে এই লেয়ার থেকে একটা লেয়ার সিলেক্ট করলাম, সেটাকে মুভ করাইলাম। যেমন এরকম হইতে পারে যে আমি, আচ্ছা দেখেন আমার যদি এমন হয় যে আমি একটা লেয়ার এখান থেকে সিলেক্ট করব, খুঁজে খুঁজে বের করতে হবে, এরকম যে দেখি কোথায় আছে লেয়ারটা। হেডার, লোগো, ঠিক আছে? দেখেন লেয়ারটা আমি এই যে লোগো এখানে গেলাম, এখানে যে এটাই কিনা এটা বোঝার একটা সহজ উপায় আছে, সেটা যে এখানে একটা চোখের মতো, লেয়ারের পাশে একটা চোখের মতো চিহ্ন থাকে, এটাকে বলে আইবল বলে, অথবা এটাকে এখানে মাউস রাখলে দেখবেন শো হাইড এরকম একটা অপশন আছে, এটাতে যদি একবার ক্লিক করেন দেখবেন এটা হাইড হয়ে গেছে। এই লেয়ারে যে অবজেক্টটা আছে সেটা হাইড হবে, লেয়ারটা হাইড হবে না, লেয়ারে যে অবজেক্টটা আছে সেটা হাইড হবে। আরেকবার যদি দেন এটা অন হবে। তো এটা যখন অন অফ করতেছি, কোনটা অন অফ হচ্ছে? ক্যামেরা, অর্থাৎ বলতে পারি লোগোটা। হ্যাঁ,
এখন এইভাবে খুঁজে পাইলাম, ঠিক আছে। এই পদ্ধতিটা অনেক সময় অল্প কিছু লেয়ার থাকলে সুবিধা ভালো হয়, কিন্তু অনেক লেয়ার থাকলে একটা অসুবিধা হয়ে যায়, খুঁজে পাওয়া একটু সমস্যা হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? এক হইতে পারে যে আমরা একটা অটোমেটিক পদ্ধতিতে যাইতে পারি। দেখেন আমি যখন মুভ টুলটা নিছি, এখানে অপশন বারে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, অটো সিলেক্ট একটা অপশন আছে। এখানে অটো সিলেক্ট করেন, অটো সিলেক্টে যদি ক্লিক করি, অটো সিলেক্টে দুই রকম, অটো সিলেক্টের পাশে দুইটা অপশন আছে, গ্রুপস অথবা লেয়ারস। আমি কি সিলেক্ট করতে যাচ্ছি? একটা জিনিস আছে গ্রুপ আর একটা হচ্ছে লেয়ার। গ্রুপটা বলে দেই, লেয়ার হলে শুধুমাত্র পার্টিকুলার একটা লেয়ার সিলেক্ট হবে। যদি এমন হয় যে গ্রুপস দিছি, তাহলে কি হবে? একাধিক লেয়ার, এক বা একাধিক লেয়ার নিয়ে একটা ফোল্ডারের মতো সে তৈরি করে। যেমন এই যে লোগো, লোগোর আন্ডারে লেখা, ছবি অর্থাৎ এই ক্যামেরার আইকন যা আছে সবগুলো মিলে এই লোগোটা আছে। এই সবগুলো লেয়ারকে সে একসাথে সিলেক্ট করবে, বলতে কি এই ফোল্ডারটা সিলেক্ট করবে। আপনারা ফোল্ডার স্ট্রাকচারে দেখছেন না যে একটা ফোল্ডারের ভিতর এক বা একাধিক কি থাকে? খালি ফাইল থাকে, ফাইল বা ফোল্ডারও থাকে। ফোল্ডার কিন্তু নিজেও একটা ফাইল, কিন্তু এটা কি ধরনের ফাইল? ডেস্টিনেশন ফাইল, ঠিক আছে। একটা ফোল্ডার নিজেও একটা ফাইল, কিন্তু তার বৈশিষ্ট্য হলো সে নিজে আরো কিছু ফাইল রাখতে পারে, এটাই হলো তার বৈশিষ্ট্য, তাই না? তো ঠিক একই রকম একটা গ্রুপের ভিতর এক বা একাধিক গ্রুপ থাকতে পারে, আবার লেয়ার থাকতে পারে। যেমন এই হেডারের ভিতর কিন্তু লোগো গ্রুপটা আছে, হেডারের ভিতর লোগো গ্রুপটা আছে, আবার লোগো গ্রুপের ভিতরে আরো কিছু লেয়ার আছে। তো আমাদের যদি সাধারণভাবে গ্রুপ সিলেক্ট রাখি, তাহলে কি হবে? এখানে যদি আমি ক্লিক করি, এই যে প্যারেন্ট যে গ্রুপটা আছে, অর্থাৎ এরা যে গ্রুপের মধ্যে কন্টেন্ট করতেছে সেই গ্রুপটা সিলেক্ট হবে। আর যদি আমি এখানে লেয়ার সিলেক্ট রাখি, তাহলে আমি যখন ক্লিক করব এখানে একেবারে সরাসরি এই অবজেক্টটা যে লেয়ারে আছে, যার উপর ক্লিক করছি সেই লেয়ারটা, সেই অবজেক্টটা যে লেয়ারে আছে সেখানে গিয়ে এটা চলে আসবে। যেমন এই লেয়ারটা পেয়ে গেছে, দেখেন পাইছে। আমি এখানে ক্লিক করলাম, ধরেন এই যে এই ছবিটাতে ক্লিক করলাম, সরাসরি এই ছবিটা কোন লেয়ারে আছে পেয়ে গেছি না? তাহলে আমরা কি বুঝলাম বলেন? ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন, দেখবেন ফ্রেমওয়ার্ক যারা ভালো ভালো ডিজাইনার ডেভেলপার তারা মেমোরি নিয়ে চিন্তা করে। তারা কি করে, আপনাকে একটা যেমন বুটস্ট্র্যাপের যখন ফ্রেমওয়ার্ক করবেন, এখানে বড় একটা ফাইল দিবে, সাথে সাথে একটা মিনিমাইজড ফাইল দিবে। বড় ফাইলটা দিলে আপনি যেন বুঝতে পারেন, আমরা যেন বুঝতে পারি, আর একটা মিনিমাইজড ফাইল দিবে, সেটা দিবে ব্রাউজার যেন বুঝতে পারে। এই ফাইলটা দিবে যেন আপনার বোঝার দরকার নেই, সে এমন ভাবে কম্প্রেস করে দিবে ব্রাউজার বুঝতে পারবে। মূলত হয় কি যে আপনাকে সুন্দরভাবে স্ট্রাকচার ভাবে ইন্টার দিয়ে স্পেস দিয়ে সুন্দরভাবে আপনাকে সাজায় বুঝায় দিচ্ছে, কিন্তু সেই ফাইলটাই সে এক লাইনে গোটাটাতে লিখে বলতেছে। এক লাইনে লিখলে হচ্ছে কি যে ইন্টার স্পেস এগুলোর জন্য যতটুকু মেমোরি খরচ হচ্ছিল সেটাও কমায় ফেলে। ফলে হয় কি মেইন ফাইলটার চেয়ে ছোট ফাইলটার 20 থেকে 25 কিলোবাইট জায়গা কমে, কিলোবাইট। তার মানে কিলোবাইট, কয়েক কিলোবাইট নিয়েও চিন্তা ভাবনা করতেছে যে কেন, কিভাবে কমানো যায়। ঠিক একই রকম আপনাদেরকেও চিন্তা করতে হবে যে কিভাবে ফাইলের সাইজ কমানো যায়। আপনি একটা ওয়েব ডিজাইন, একটা সাইট ডিজাইন করছেন, সাইটের সবকিছু মিলে একাই হয়ে গেছে 20 মেগাবাইট, তখন হবে কি সাইটটা লোড হইতে সময় লাগবে না। এখন ধরেন যে আমি আপনার সাইটটা দেখতে যাচ্ছি, ডামিন থেকে 10 বা 20 এমবির একটা প্যাকেজ নিয়েছি, নিয়ে লোড করছি, বা 15 এমবির একটা প্যাকেজ নিয়েছি, লোড করছি আপনার ওয়েবসাইটই হচ্ছে 20 লোড হইতে হইতে আমার শেষ, লোড হইতে হইতে আপনার নেট শেষ।
তো আপনাদের একটু মেমোরি নিয়ে একটা চিন্তা করেন। তো ধরেন যে আমি এই সম্পূর্ণ ইমেজটা তখন না নিয়ে করবো কি, যদি এমন হয় যে আমি একটা পোর্শন নিলাম, একটা সিঙ্গেল কলাম একটা নিলাম, যে এতটুকু এই জিনিসটা নিলাম, এটাই তো সম্পূর্ণটা দেওয়া, তাই আমি একটা সিঙ্গেল এক পিক্সেল নিলাম, এক পিক্সেল নিয়ে আমি করলাম কি কোড দিয়ে সিএসএস এ কোডে বলা যায় জাস্ট রিপিট করে দিলাম, রিপিট করে দিলাম, তখন কি হবে যে আমার ইমেজ লাগতেছে একটাই, একটা মানে অনেক ক্ষুদ্র অংশ, এক পিক্সেল বলতে আমরা যখন যদি সিলেক্ট করে দেখতেও পাবো না, সাধারণভাবে ঠিকভাবে এটা বোঝাও কষ্টকর হয়ে যায়, কিন্তু সেটা দিয়ে রিপিট করে দিলে আমার সম্পূর্ণটা হয়ে যাচ্ছে, তাহলে আমার মেমোরি দেখবেন যে অনেক কমে গেছে, ঠিক আছে, অনেক কমে গেছে। তো সেখানে লাগে। আর বাকি দুইটা যেমন রেক্টেঙ্গুলার মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, এই দুইটা কাজে লাগে এরকম যে যদি আমি কোনো একটা নির্দিষ্ট অংশে কোনো কিছু করতে চাই, আমার ফাইলটার এই অংশটাতেই কাজটা হবে, বলতে চাই যে আমি কিছু ডিলিট করতে যাচ্ছি এখানেই হবে, আর অন্য অংশে ডিলিট হবে না, এখানেই হবে। আমি কোনো কিছুর কালার পরিবর্তন করতে চাচ্ছি এখানেই হবে, অন্য কোথাও হবে না। আমি কোনো একটা অংশ কপি করতে যাচ্ছি, শুধু এই অংশটাই কপি করতে যাচ্ছি, অন্য কোনো অংশ না। ধরেন আমি এইটুকু ধরলাম, এখন সম্পূর্ণ ফাইল থেকে যখন কপি করবে, কোন অংশটা কপি করবে, শুধু এইটুকুই কপি করবে, বুঝা গেছে? অর্থাৎ আমি যদি এমন হয় যে আমি কোনো একটা নির্দিষ্ট অংশ বলে দিতে চাই যে এটাই করো, এই অংশটাই করো, আর অন্য কিছু কোনো অংশ হাত দিবে না, তখন এই কাজটা করা হয় যে একটা সিলেকশন তৈরি করে, যে আমি একটা সিলেকশন তৈরি করলাম, এখন যা হবে এর ভিতরে হবে, এর বাইরে হবে না, ঠিক আছে? তো এরকম দুইটা মার্কেট টুল আপনাকে দিয়েছে, একটা হলো ইলিপ্টিক্যাল মার্কেট টুল, একটা হলো কি রেক্টেঙ্গুলার মার্কেট টুল। আচ্ছা, এখানে আর যেটা কখনো কখনো লাগবে আপনাদের, যেমন এখানে নিচের দিকে দেখেন একটা ক্রপ টুল আছে, ক্রপ টুলটা কখন লাগবে? ধরেন যে আপনি একটা ইমেজের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ রাখে বাকিটা বাদ দিয়ে দিতে যাচ্ছি, বুঝা গেছে? আমি একটা নির্দিষ্ট অংশ রেখে বাকিটা আমার আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে? ধরেন আমি এই অংশটুকুই রাখতে চাচ্ছি, এখানে এই অংশটুকুই রাখতে চাচ্ছি, আর বাকিটা রাখবো না, এইটুকু সিলেক্ট করে এন্টার দিলাম, কি হলো? শুধু এইটুকুই আছে, বাকি আছে আর কিছু নাই। আচ্ছা, কন্ট্রোল অল্টার জেড যদি এখানে চলে যান, কন্ট্রোল অল্টার জেড ফটোশপে ব্যাক করার জন্য আনডু কমান্ড জানেন না? সাধারণত আনডু কমান্ড, এই যে যারা ওয়ার্ডেও কাজ করছে আনডু সাথে, হ্যাঁ, এখানে মূলত আনডু আর স্টেপ ব্যাকওয়ার্ড দুইটা অপশন আছে মূলত। তো আপনারা এইটা ব্যবহার করলে কন্ট্রোল জেড দিলে দেখবেন এক স্টেপ ব্যাকওয়ার্ড হয়, তারপরে আর হয় না, একবার হয়। আর কন্ট্রোল অল্টার জেড দিলে বেশ কয়েকবার, এটা যদিও ফটোশপে সেট করে নেওয়া যায়, মোটামুটি 20 থেকে 30 স্টেপ পর্যন্ত ব্যাক করতে পারে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো ক্রপ টুলটার ব্যবহার এরকম যে আপনার যদি একটা ইমেজের মধ্য থেকে এইটুকু অংশই প্রয়োজন, বাকি আর কিছুই প্রয়োজন নেই, তখন ক্রপ করতে পারেন। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যদিও নিচের দিকে এরকম একটা টাইপ টুল আছে, এটা আপনার কোথাও যদি একটা ইমেজ নিলেন, এর মধ্যে কিছু লিখে দিতে চাচ্ছেন, তখন টাইপ টুলটা ব্যবহার করা হয়, এটা আমরা পরে দেখতেছি। তো এখন আমরা যেটা করতে পারি, ধরেন আমাকে একটা পিএইচডি ডিজাইন দেয়া হলো, যে আপনাকে একটা টেমপ্লেট দেয়া হলো, এটা কি একটা ওয়েব ডিজাইনের মতো লাগতেছে, একটা ওয়েব পেজের মতো মনে হচ্ছে? দেখেন, একটা ওয়েব পেজ মূলত কিরকম হয়, এরকমই তো হয়, যে একটা লোগো আছে, তারপর মেনু আছে, তারপর স্লাইডার বা ব্যানার বলতে পারি, স্লাইডার হোক বা ব্যানার হোক, এরকম কিছু আছে, তারপর সেকশন আছে, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েব পেজে মূলত থাকে কি বলেন তো? আমরা যে ওয়েব পেজ গুলো দেখি, মূলত কেন দেখি? এমনি ভালো লাগার জন্য দেখি? হ্যাঁ, মূলত কোনো না কোনো ইনফরমেশন থাকে। আমি যখন একটা ওয়েব পেজ দেখতেছি, সেই ওয়েব পেজে কোনো না কোনো ইনফরমেশন বা তথ্য থাকে, ঠিক আছে? সে এমনি এমন হয় না যে একটা ওয়েব পেজে গেলাম, একটা ফুল দেখাইলো, শেষ,
ভালো লাগছে, এই জন্য ওয়েব পেজে ঢুকছেন কখনো যে আমি একটা ওয়েব পেজে গেলাম জাস্ট চোখের শান্তি হলো শেষ না? মানে আমরা মূলত একটা ওয়েব পেজে কোনো কিছু খোঁজার জন্য, কোনো একটা তথ্য, কোনো কিছু, কোনো ইনফরমেশন পাওয়ার জন্য যাই। তো আমরা মোটামুটি একটা ওয়েব পেজে মোটামুটি যে ধরনের ইনফরমেশন গুলো পাই সেগুলো এখানে এর সেরকমই একটা স্ট্রাকচার দাঁড়ানো আছে, তাই না? তো আপনাকেও এরকম দেওয়া হবে যে আপনাকে ধরেন একটা ওয়েব পেজ ডিজাইন করতে বলো, কিরকম ডিজাইন করতে হবে। একটা হইতে পারে যে আপনাকে বলে দিলে এই জিনিস থাকে, তোমার মতো ডিজাইন করে নাও, তখন আপনি হয়তো একটা যে কোনো একটা টেমপ্লেট ফলো করলেন, বা নিজে যদি তৈরি করতে পারেন ভালো, বা কোনো একটা গ্রাফিক্স ডিজাইনার আছে তার কাছ থেকে তৈরি, মূলত কোনো একটা গাইডলাইন না থাকলে, যেমন এখানে একটা আছে এরকম তৈরি করবো, একটা গোল আছে, একটা লক্ষ্য আছে যে আমি এরকম ডিজাইন করবো। আর যদি আমি কোনো কিছু পিএইচডি বা কোনো কিছু নাই, জাস্ট একটা তৈরি করা শুরু করলাম, শেষে যায় দেখবেন যে বড় বড় কি হয়েছে নিজে বলতে পারতেছেন, ঠিক আছে? কোনো কিছুই নাই, আপনি নিজের মতো করে করতেছেন, হবে কিছু না কিছু, কিন্তু খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এরকম যদি একটা ডিজাইন দিয়ে দেয়, আপনি দেখে 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 এরকমই ডিজাইন করার চেষ্টা করতে হবে। এবং অনেক সময় আপনাকে বলে দিবে যে পিক্সেল পারফেক্ট হইতে হবে। দুইটা জিনিস লাগে, দুইটা টার্ম আপনাদের পরবর্তীতে আসবে, একটা হচ্ছে যে রেসপন্সিভ, আর একটা রেসপন্সিভের সাথে পরিচিত ওয়ার্ডের সাথে একটা টার্ম আসবে যে রেসপন্সিভ, একটা টার্ম আসবে, একটা টার্ম আসবে যে পিক্সেল পারফেক্ট। পিক্সেল পারফেক্ট বলতে আপনাকে একেবারে সে যেরকম দিছে সেরকম পিক্সেলের অ্যাকুরেট পিক্সেল থাকতে হবে, দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রতিটা পিক্সেল পরিমাপ করতে জানতে হবে যে পিক্সেল কত কি, এটা আপনাকে জানতে হবে। পিক্সেল কি? হ্যাঁ, কণা বলতে পারি। আর আচ্ছা, আমরা যখন স্ক্রিনে কোনো কিছু দেখি, আমরা তো সম্পূর্ণ স্ক্রিনটাই একটা ভিজুয়ালাইজেশনে একটা আমাদের চোখে ধরা পড়ে, কিন্তু এই স্ক্রিনে যখন আমাদেরকে কিছু দেখায়, এই যখন দেখাচ্ছে এটা মূলত অনেকগুলো ছোট 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 ডট, এরকম, হ্যাঁ, এরকম বক্সের ডট 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 সবগুলো মিলে আপনাকে সম্পূর্ণ ইমেজটা দেখায়। এই যে ক্ষুদ্র 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 ডট গুলো আছে, এগুলো হলো পিক্সেল। এখন এই পিক্সেলের পরিমাপটা মূলত রেজোলিউশন আকারে ভ্যারি করে। রেজোলিউশন তাহলে কি? একটা ছবি কতটুকু সুন্দর বা স্পষ্ট হবে ওটা। আচ্ছা, রেজোলিউশন যদি আমি একটা এক কথায় বলি এরকম আসবে, যদি অনেক টার্ম চলে আসবে, রেজোলিউশনটা হচ্ছে সীমারেখা। হ্যাঁ, সেটা হতে পারে। ধরেন যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতগুলো পিক্সেল আছে, একটা নির্দিষ্ট এরিয়ায় কতগুলো পিক্সেলের পরিমাণ, ঠিক আছে? বলতে পারি পিক্সেলের ঘনত্ব, ডেনসিটি, সেটাকে বলতে পারি রেজোলিউশন। তো এখন রেজোলিউশন অনেক রকম হয়। ধরেন আমি বললাম যে এর এখানে 100টা পিক্সেল আছে, এর ঘনত্ব যে পার ইঞ্চিতে 100টা পিক্সেল। আরেকটাতে বললাম যে পার ইঞ্চিতে 200টা পিক্সেল। পার ইঞ্চিতে একটাতে বললাম রেজোলিউশন 100, আরেকটাতে বললাম পার ইঞ্চিতে 200। কোনটার ঘনত্ব বেশি হবে? 200 ঘনত্ব বেশি হবে। আর পিক্সেল কোনটার সাইজ বড় হবে? 100 যেটা। তাহলে হ্যাঁ, 200টা তো এক ইঞ্চিতে 200টা রাখতে হচ্ছে। তাহলে তাকে কি করতে হবে? অবশ্যই যখন চাপাইতে হবে তখন ছোট করে রাখতে হবে। ওখানে পিক্সেল গুলোকে কি করতে হবে? ছোট করে রাখতে হবে। ঠিক একই পরিমাণ জায়গায় আপনাকে 100টা রাখতে হবে, অর্থাৎ তার অর্ধেক। তখন জায়গা বেশি পাচ্ছে, পিক্সেল গুলো সে একটু সাইজ বড় হচ্ছে, যে কারণে দেখবেন যে রেজোলিউশন যদি কোনো ছবির কম হয়, দেখবেন ডট 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 দেখা যায় না? আপনি যখনই পিক্সেলটা খালি চোখে দেখতে পাবেন, তখন ইমেজটা মনে হবে নষ্ট, ফাটা, ব্লার, এরকম মনে হবে।
আর যখন আপনি আপনার চোখে ধরা পড়বে না পিক্সেলগুলো, যত কম ধরা পড়বে আপনার কাছে স্মুথ মনে হবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমি এখান থেকে আপনাদেরকে যদি এরকম একটা টেমপ্লেট দিয়ে দেওয়া হয়, এখান থেকে আপনি জিনিসগুলো কেটে 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 প্রথম কাজ হবে যে একটা পাইলেন ডিজাইনটার প্রতি দেখবেন যে ডিজাইনটা কিরকম, সম্পূর্ণটা একটু ভিউ করে নেবেন। যদি এরকম হয়, সাধারণত আপনারা যদি এমন করেন যে পাইছেন জাস্ট শুরু থেকে শুরু করলাম, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে মাঝখানে গিয়ে একটু ভেজাল লাগে যায়। তো এইভাবে দেখে নেবেন সম্পূর্ণটা, একবার রিভিউ করে নেবেন যে কিরকম কি করতে চাচ্ছি, সবটা একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, রেকর্ডটা অফ করে একটা ঘটনা বলি তাহলে। তো আমি এই লোগোটা প্রথমে আলাদা করি, সেপারেট করি, যে কিভাবে এটাকে সেপারেট করে আমি রাখতে পারি। তো এই লোগোটা আমি যদি পাইতে চাই কি করতে হবে? হেডারে যেতে হবে, লোগোতে যেতে হবে। আচ্ছা, আমি এই যে অটো সিলেক্ট করে রাখছি, এখানে ক্লিক করলাম, দেখি এটা আসছে, তাই না? কিন্তু এখানে এই যে এর সাথে যে স্লোগান লেখাটা আছে, এটাও কিন্তু লোগোরই অংশ। এটা টেক্সটে দেয়, লোগোরই অংশ, যদিও তারা টেক্সট দেয়। আপনারা যদি টেক্সট দিয়ে করতে পারেন ফাইন, কিন্তু বেশিরভাগ সময় লোগোর টেক্সট গুলো পাবেন না, সাধারণভাবে লোগোর টেক্সট পাবেন না। আবার আরেকটা সমস্যা হচ্ছে, লোগোর কিন্তু ডিজাইন সবসময় একই রকম থাকে, ডিজাইনটা মোটামুটি একই রকম থাকতে হবে, কারণ সেই কম্বিনেশনটাই তার পরিচিতি, সেই কম্বিনেশনটাই তার পরিচিতি। এখন আমি যদি ক্যামেরা এবং স্লোগান, একটা ইমেজ আর একটা লেখা দিই, হ্যাঁ, তখন একটা সমস্যা হচ্ছে যে আপনি অনেক সময় লোগোর ফন্টটা পাবেনই না। হ্যাঁ, যেমন ধরেন যে কোকা-কোলার একটা ফন্ট, এটা পাইতে আপনাকে অনেক ভালো দেখতে পাইতে হবে, কারণ তারা বেশিরভাগ বড় বড় কোম্পানিরা কি করে যে আর্টের মাধ্যমে তারা নিজেরাই ডিজাইন করে। ঠিক আছে, ডিজাইনার দিয়ে এই কাজগুলো করায় না, যদিও আমরা যা পাইছি তাই দেখি। ঠিক আছে, ফন্ট যে কিনে নিতে হয়, পেইড করতে হয়, এই জিনিসটা আমরা জানি না। অনেকে জানেন, আমরা যে লেখাগুলো ব্যবহার করি এগুলো পে করে কিনে নিতে হয়। আপনি যখন ডিজাইন, এটা আপনার যে ইমেজটা আছে এবং লেখাটা দুইটাই যদি আলাদা হয়, ইমেজ এবং লেখা, যখন আপনার ছোট বড় স্ক্রিন রেসপন্সিভ যখন করবেন, দুইটা দুই আকারে ছোট বড় হবে, দুই রকম ভাবে তার রেশিওটা ভিন্ন হবে। তখন ইমেজ লেখাটা যে হিসাবে ছোট বড় হবে, ইমেজটা সেই হিসাবে নাও হইতে পারে। তখন কি হবে, তার লোগোর ডিজাইনটাই পরিবর্তন হয়ে যেতে পারে, লোগোর ডিজাইনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আর তার লোগোটাই, একটা কোম্পানির ডিজাইন লোগোটাই হলো মনে করেন আইডেন্টিটি, তাই না? আপনাকে যদি মনে করেন যে বিআইটিএম ধরেন কোনো একজন ওনার কার কিনবে, তাকে বিএমডব্লিউর গাড়ি দিচ্ছে, সবকিছু ঠিক আছে, লোগোটা চেঞ্জ না, এটাই বিএমডব্লিউর গাড়ি, সব ঠিক আছে, লোগোটা পরিবর্তন নিবে, বলবে যে এটা 2 নাম্বার, তাই না? তো এটাই তার আইডেন্টিটি, এটাই তার আইডেন্টিটি। তো সেরকম আপনাকে অনেক সময় হবে যে লেখাটাকেও ইমেজ হিসেবে নিতে হইতে পারে। তো আমার এখানে যেটা করতে হবে, এই ছবিটা এবং লেখাটা একসাথে আলাদা করবো, ক্রপ করবো বা ট্রিম করবো। এখানে মূলত যে টেকনিকটা ব্যবহার করবো সেটা হলো ট্রিম। তো আমি এখানে কি করব, যে অটো সিলেক্ট গ্রুপ করি, তার অটো সিলেক্ট গ্রুপ। এখন হেডার বলতে কতটুকু বোঝাচ্ছে, একেবারে পুরাটা, আমার পুরাটা দরকার নেই, জাস্ট লোগোর যে গ্রুপটা আছে সেটা দেখি। লোগোর গ্রুপটা যেটা আছে সেটা দেখেন, এটা যদি অন অফ করেন, কোনটা অন অফ হচ্ছে, শুধু লোগোটা না, শুধুই লোগোটা অন এবং অফ হচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি,
লোগোটা আলাদা করে নিব। কিভাবে করব? এর অনেক পদ্ধতি থাকতে পারে। যারা ফটোশপ এর আগে ব্যবহার করছেন তারা জানেন যে এক একটা কাজ করার অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। তা আমার কাছে যেটা মনে হয় যে সবাই করতে পারবে সেরকম একটা পদ্ধতি বলতেছি। সেটা হচ্ছে যে আপনারা যদি এই গ্রুপের উপর অল্টার ধরে ক্লিক করেন, আগে দেখে নেন, আগে কেউ করবেন না, একটু দেখেন, এরপরে আপনারা করবেন। না হলে দেখবেন যে একবার ক্লিক করছেন, দুইবার ক্লিক করছেন, এটাতে একটা সমস্যা হয়। এটা একাধিকবার। তো অল্টার ধরে এখানে ক্লিক করলাম, কি হলো দেখেন লোগোটা ছাড়া বাকি সবকিছু চলে গেছে। হাইড হয়ে আছে। হাইড হয়ে আছে, চলে গেছে না, হাইড হয়ে আছে। ওই যে আমি বলছিলাম আই বলের একটা ব্যাপার আছে, হ্যাঁ, শো হাইড করা যায়। সবকিছুই কি হয়েছে? হাইড হয়ে গেছে। আচ্ছা, এখন ইমেজ থেকে ট্রিম, ইমেজ থেকে ট্রিম। ট্রিমের কাজ হলো যে আমি যে অংশগুলো চাবো সেগুলোই আমি এখান থেকে বাদ দিয়ে আমার প্রয়োজনীয় অংশটা রাখতে পারি। যেমন আমি চাচ্ছি ট্রিম করতে ট্রান্সপারেন্ট অপশন জায়গাগুলো। ট্রান্সপারেন্ট বলতে কি বোঝায়? এই যে এই জায়গাটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। যদিও ট্রান্সপারেন্ট আমি মনিটরে কখনো দেখাইতে পারবো না। আমি কি কাচের মতো স্বচ্ছতা মনিটরে দেখতে পাবো? করতে পারবো? কেন করতে পারবো না? যদি করতে হয় আমাকে পিছনে দেখতে হবে, মনিটর তো সেটা পারবে না। ফলে সে আমাকে একটা ফটোশপে একটা পর্দা দিচ্ছে যে এরকম, এইটা দেখলে বুঝবেন যে এটা ট্রান্সপারেন্ট। ঠিক আছে? তো এখানে বলতেছে যে ট্রান্সপারেন্ট পিক্সেল। আমি কি ট্রিম করতে যাচ্ছি? ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো বাদ দিতে যাচ্ছি। তাহলে বাকি কি থাকবে? লোগোটা থাকবে। ওকে দেন। আচ্ছা, একটু পরে পরে কি আসছে? শুধু লোগোটা আসছে, বাকিগুলো চলে গেছে। এখন আমি এটাকে সেভ করে ফেলি। সেভ অ্যাজ, সেভ অ্যাজ এখানেই রাখতে পারি। কি হিসেবে রাখবো বলেন তো? পিএনজি। জেপিজি রাখবো না। জেপিজি আর পিএনজির মধ্যে একটা মেজর পার্থক্য হলো, সবচেয়ে বড় পার্থক্য হলো পিএনজি আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট করতে পারে, কিন্তু জেপিজি সেটা পারবে না। কেন বলো তো? এটা আমার প্রয়োজনটা কেন? কখনো ট্রান্সপারেন্ট, কখনো লোগো ব্যবহারের সময় কি করতে হয় যে লোগোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে অনেক সময় সাদা থাকতে পারে। আমি কিছুদিন পর আমি চাচ্ছি যে ওয়েব সাইটের কালার থিমটা পরিবর্তন করব, সব সাদা হবে না, এটা একটু গ্রে হবে, গ্রে করতে হইতে পারে। এখন যদি আমার লোগোর পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড হয়, সাদা ব্যাকগ্রাউন্ড, ওই অংশটুকু পিছনে সাদা হয়ে আছে, আবার বাকিটা আবার গ্রে, এটা দেখতে ভালো লাগবে না। আমি চাচ্ছি লোগোটা থাকবে, কিন্তু এর ভিতরে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা যার উপর রাখবো সেই কালারটা ধারণ করবে। বুঝতে পারছেন? যেমন একটা কাচের টুকরা আমি যার উপর রাখি, পিছনে যার উপর রাখি সেই কালারটাই ধারণ করে। সেরকম আমি লোগোটা বাদ দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না। তো জেপিজি দিলে হয় কি, সে অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেয়। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড নাও দেন, সে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেয়। আর পিএনজি কোনো, আমি যদি বলি যে পিএনজি আর এর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে নিবে না, যদি থাকে তাহলে নিবে। বুঝা গেছে? কিন্তু পিএনজি সমস্যা হচ্ছে জেপিজি চেয়ে একটু জায়গা বেশি খরচ করে, স্পেস, মেমোরি স্পেস বেশি খরচ করে। তো আমরা চেষ্টা করব যেগুলো আমার ট্রান্সপারেন্ট দরকার সেগুলো ট্রান্সপারেন্ট নিব, আর বাকিগুলো আমরা জেপিজি নেব। আমি যেগুলো জেপিজি নিচ্ছি সেগুলো কিন্তু পিএনজি হিসেবে সেভ করতে পারি, কিন্তু মেমোরি একটু বেশি খরচ হবে, এই আর কি। তো আমি এখান থেকে পিএনজি এটা সিলেক্ট করলাম, আর এখানে নাম দিলাম কি, লোগো, নাম দিলাম লোগো, দেন সেভ। ওকে, আচ্ছা দেখেন এখানে কি আসছে, লোগো নামে ফাইলটা আসছে, এবং এর ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যার উপর আছে তারই কালারটা ধারণ করছে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি ব্যাক করব। ব্যাক করার জন্য দেখেন পদ্ধতিটা দেখেন আগে।
আমি ট্রিম করা হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে আমার লোগো। এখন আমি কি করব, আগের জায়গায় ফিরে যাব। প্রথমের কাজ হলো, প্রথম কাজটা হলো স্টেপগুলো ফলো করবেন, যে কন্ট্রোলটার জেড দিলাম, কন্ট্রোলটার জেড প্রেস করলাম, কোথায় আসলাম, আগের অবস্থায় আসলাম। এখন আমাকে কি করতে হবে, ছবিগুলো আলাদা লাগে যেটা ছিল। যেটা হাইড করছি সেটা আনতে হবে। ঠিক যেভাবে এগুলোকে হাইড করা হয়েছে ঠিক সেভাবে এগুলো আবার অন হবে, চালু হবে। কিভাবে হাইড করছিলাম মনে আছে, অল্টার ধরে এই আইবলের উপর ক্লিক করছিলাম, যেভাবে এগুলো হাইড করা হয়েছে সেভাবেই এগুলো ফিরে আসবে। আমি যদি এখানে শো হাইড দেখেন, আমি এখানে গেলাম, ঠিক আছে। এখন যদি আমি অন্য কোনো কাজ করে ফেলি, এখন কিন্তু এটা এর মধ্যে যদি আপনি অন্য কোনো স্টেপ ফলো করেন অনেক সময় এটা আসবে না, তখন কি করবেন দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করলাম, শো হাইড অল দ্য আদার লেয়ার্স, আরেকবার ক্লিক করলাম। এই কাজটা দুইবার করবেন, আবার হয়ে যাবে, বুঝা গেছে? এটা কখনকার জন্য বললাম, আমি অটো সিলেক্ট লেয়ারসে ক্লিক করলাম, ঠিক আছে। আমি যদি এই ছবিটার উপর ক্লিক করি, এই লেয়ারটা সিলেক্ট হলো, তাই না? যখন আপনার এটাকে স্লাইডার হিসেবে বলবে, একটা জিনিস আগেই বলে রাখি, যেহেতু আর ফটোশপ ক্লাস নাই, স্লাইডারের ক্ষেত্রে এভাবেই দেয়া হয় এই ছবিগুলো, যে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এভাবে দেয়া থাকে। একটু চেক করলে বুঝতে পারবেন। যেমন আমি এই লেয়ারটা পাইলাম না, এই লেয়ারটা অফ করে দেখেন, এরপরে সে কোন ইমেজটা দিতে বলছে, এটাকে আবার অফ করে দেখেন, এরপরে সে কোন ইমেজটা দিতে বলছে, বুঝেছে? তো মোটামুটি সে এই তিনটা ছবি আমাকে প্রোভাইড করছে, দিছে। তা আপনাদেরও এরকম মনে করলে হবে না যে এখানে একটা ছবি দিছে আমাকে, হ্যাঁ, তাহলে তো বলবেন যে স্লাইড যেহেতু করতে বলছে কি কি ইমেজ দিল। তো এইভাবে দেখবেন যে এখানে কয়টা ইমেজ দিছে। তো আমাকে এখানে কয়টা ইমেজ দিছে, 3টা ইমেজ দিছে। তো আমরা এর আগে যেরকম ট্রিম করলাম সেভাবেই করতে পারি, আবার অন্যভাবে করতে পারি, যেভাবে খুশি করতে পারে। তো প্রতিবার করার এটা নেওয়ার সময়, সেভ করার সময় যে লেয়ারটা দরকার সেটা রাখে, বাকিগুলো অফ করে দিয়ে করতে হবে, না হলে তো শুধু উপরের ইমেজটা আসবে। এখন যদি এই অবস্থা যদি ক্রপ বা ক্লিন করে যদি করি, শুধু একটা ছবি আসবে, বাকিগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। তো ধরেন আমি ট্রিমই করলাম, ধরেন ট্রিম করি, যদি একটা পদ্ধতি জানি, বাকি আরো কিছু পদ্ধতি আমরা দেখব। এখানে ক্লিক করলাম, ওই আগের পদ্ধতিতেই যদি করি, সবগুলোই চলে গেল। ট্রিম, আচ্ছা দেখেন, আমি একটা কাজ করছি, আপনাদেরকে হয়তো বলি নাই। কি করছি, আমি কিন্তু এখানে কিন্তু লেখা ছিলাম, লেখাটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু এটা টেক্সটই, বলতে গেলে এটা টেক্সট বা লেখা। আপনি চাইলে টেক্সট সহ নিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু টেক্সট সহ ব্যানার বা কন্টেন্টের ক্ষেত্রে যেগুলোকে টেক্সটগুলোকে যদি আপনি ইমেজ হিসেবে মারে দেন, সামনে থেকে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, বুঝা গেছে? কিন্তু যখন কোনো এডিট করতে যাবে যে না এই লেখাটা একটু পরিবর্তন হবে, তখন কিন্তু আর করা যাবে না। এটা একটা সমস্যা। আমাদের সময় হয়েছিল এরকম যে আমরা ইয়ে করতেছিলাম, ডিজাইন এক্সাম দিচ্ছিলাম, ট্রেন করছি, ট্রেন করার পরে ব্যাগে আসতেছি, কন্ট্রোলটা যেতেছি, এখন মূল ফেলে দিয়ে আসছি। তারপর আবার এটা অফ করলাম। এভাবে আমরা করতে পারি, ঠিক আছে? এভাবে আমরা সবগুলোকে ট্রিম করতে পারি।
আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি দুইটা কাজ সেভ দুই ভাবে করতে পারি। এক হচ্ছে সরাসরি সেভ পিএসডি তে করবেন, কোনো ফাইলে যখন এডিট করতেছেন করবেন না, কারণ কি আপনার মূল ফাইলটা পরিবর্তন হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যাবে, তখন একটা সমস্যা হবে। এই জন্য সেভ অ্যাজটা ব্যবহার করবেন। কিন্তু ওয়েবের জন্য যেহেতু করতেছি, আমরা সেভ অ্যাজ ব্যবহার না করে আরেকটা অপশন আছে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, এই অপশনটা ব্যবহার করবেন। করলে হবে কি, আপনার ফাইলটা মেমোরি অনেক রিডিউস হবে, বুঝা গেছে? কোয়ালিটি খুব পরিবর্তন হবে না, কিন্তু মেমোরি অনেক কমে যাবে। যেমন এই ছবিটা অলরেডি আমি সেভ করছি সেভ অ্যাজ দিয়ে একবার, তাই না? কিন্তু দেখেন এই একই ছবি যদি আমি সেভ ফর ওয়েব দিয়ে করি, মেমোরিটা কতটুকু কমে। তাই আগে যে একটা কাজ করতে বলছিলেন যেন কি বলছিলেন লেয়ারের পাশে আই বল কোনটাতে হেডারে লোগো একটু পরে আপনাকে বলছি, আগে এটা করে ফেলি। দেখেন এখানে দেখেন একটা অপশন থাকবে, ওই সেভ ফর ওয়েব করি, তো আমরা যদি কন্ট্রোল অল্টার শিফট এস দেই সেভ ফর ওয়েব, এই অপশনটাতে গেলাম, গিয়ে সেভে ক্লিক করলাম। দেখেন এখানে আমি সিলেক্ট করলাম জেপিইজি। ওয়েব দেওয়ার কারণটা কি? ওয়েব দেওয়ার কারণে হচ্ছে যে ওয়েবে নেওয়ার জন্য কিছু কনফিগারেশন, কিছু মেমোরি রিডিউসের ব্যাপার থাকে, সবকিছু এইখানে এই অপশনে যদি এইভাবে যদি সেভ করেন হয়ে যায়, ঠিক আছে? আগে যে সেটাও নিতে পারতেন, কিন্তু ওইটার মেমোরি আর এটার মেমোরির মধ্যে পার্থক্য হবে, সেটাই আমি দেখাচ্ছি। দেখেন তারপর সেভ দিলাম, দেখেন আমি যেখানে রাখছিলাম সেখানেই রাখি। দেখি এই ইমেজটার নাম জাস্ট দেখেন ব্যানার 3 দিছি না, আমি জাস্ট এটার নাম দিলাম ব্যানার 4 দিলাম, আর কোনো পার্থক্য নাই। 4 ঠিক আছে, এভাবে রাখলাম। এর সুবিধাটা কি হবে দেখি একটু, ব্যানার 3 দেখেন ব্যানার 3 এর যেভাবে সেভ করছিলাম, এর যদি মেমোরিটা দেখি, মেমোরি সাইজ কত, 531 কেবি কিলোবাইট। এর মেমোরিটা যদি দেখি কত, তাহলে কতটুকু কমছে, প্রায় 3 গুণেরও বেশি কমছে, তাই না? কিন্তু কোয়ালিটি দেখি তো একটু, এটা একটা এটা একটা, দুইটার মধ্যে পার্থক্য তেমন আছে দেখেন। এটা একটা, এই যে ব্যানার 3 আর ব্যানার 4, পার্থক্য কোয়ালিটিতে তেমন একটা পার্থক্য নাই, কিন্তু মেমোরিতে অনেক বেশি ডিফারেন্স আছে। তা আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন ইমেজ সেভ করার জন্য। তো আমরা এই তিনটাই সেভ করলাম, বুঝা গেছে? এই তিনটাই সেভ করে নিলাম। এখন এইভাবে যদি আমি প্রতিটা ইমেজ সেভ করতে যাই, সময় অনেক বেশি লাগবে, তাই না? তো এর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটাকে বলা হয় স্লাইস করা, ঠিক আছে? আমাদের এখানে আরো অনেকগুলো ইমেজ আছে, সবগুলাই যদি আমি প্রিন্ট করতে যাই একটা 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 করে, একটু সময়ের ব্যাপার আছে। তো আমরা এর জন্য ব্যবহার করি একটা টুল আছে, যেটার নাম হলো স্লাইস টুল। স্লাইস টুলের সুবিধা হচ্ছে, এটা আমি একটা ইমেজ বা একটা পিএসডি থেকে অনেকগুলো, অর্থাৎ এর বিভিন্ন অংশকে আলাদা আলাদা ছবি হিসেবে একবারেই সেভ করে রাখতে পারি, একবারেই সেভ করে নিতে পারি। দেখেন কিভাবে করা যায়। স্লাইস ক্রপের মধ্যে দেখবেন স্লাইস টুলটা আছে, যদিও এটা ভার্সন ভেদে পরিবর্তন হয়। হ্যাঁ, আপনারা দেখবেন। আচ্ছা, এটা বলতে ভুলে গেছি আমি, যে এখানে টুলগুলোর নিচের দিকে যেগুলোতে ডটের মতো একটা চিহ্ন আছে, কোনটাতে আছে কোনটাতে নাই। যেটাতে ডটের মতো চিহ্ন আছে বুঝবেন যে এর ভিতরে আরো টুলস আছে, তার ভিতরে আরো টুলস আছে। এটা পাওয়ার দুইটা পদ্ধতি, ক্লিক করে ধরে রাখেন তাহলেও পাবেন, অথবা রাইট বাটন ক্লিক করেন তাহলেও পাবেন, যেভাবে খুশি পাবেন। ওইটার উপর রাইট বাটন ক্লিক করেন, স্লাইস টুলে ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমি
স্লাইস টুলে ক্লিক করার পরে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজটা সিলেক্ট করলাম, অর্থাৎ আমার যতগুলো ইমেজ আছে সবগুলাই সিলেক্ট করলাম। আচ্ছা, যদিও এর ভিতরে ইমেজ আছে, এটা আমি পরে নিচ্ছি। তাহলে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যতগুলো ইমেজ এরকম নেওয়া প্রয়োজন, দেখেন আগে, পরে করেন। আমি যখন দেখাবো তখন একটু দেখেন, তাহলে করতে সুবিধা হবে। আমি পরে হেল্প করতেছি। মোটামুটি এই ইমেজগুলো আমার প্রয়োজন ছিল, সবগুলোই স্লাইস টুল দিয়ে সিলেক্ট করে নিলাম যে এই ছবিগুলো সেভ করা প্রয়োজন। এরপরে আবার সেই সেভ ফর ওয়েবে যাব, কন্ট্রোল অল্টার শিফট এস দিলাম, এনআরসেভ। এখানে দেখেন আমি যেভাবে সেভ করছিলাম, সিলেক্ট করছিলাম, সেইভাবে স্লাইসগুলো দেখাচ্ছে। এখন যেটা করব, আমরা কি হিসেবে সেভ করতে যাচ্ছি এই ইমেজগুলোকে? জেপিইজি। এগুলোকে জেপিইজি হিসেবে সেভ করতে চাইছিলাম। তাহলে আমি এখানে সিলেক্ট রাখলাম জেপিইজি, তার ঠিক আছে, জেপিইজি। এরপরে সেভ দিলাম। এরপরে কি করলাম? সেভ। সেভ করার পরে আপনি যদি অল স্লাইস দেন, অল স্লাইস দিলে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি? যে আপনি যতগুলো স্লাইস তৈরি করছেন সেগুলো আলাদাভাবে সেভ হবে, যেগুলো তৈরি করেন নেই, নিজে নিজে ভাগ হয়ে গেছে, সেটাও আলাদাভাবে সেভ হবে। ব্যাপারটা এরকম, আমি একটু যদি এই সবগুলোকে আমরা ইমেজ বলতে পারি। নাম দিলাম, ফাইল নেম দিলাম, ইমেজ, এরপরে সেভ দিই। ঠিক আছে, এখন সেভ যে দিলাম, দেখি আমার এখানে কি হয়েছে। একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং যতগুলোকে আমি সিলেক্ট করছিলাম সবাই ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হয়ে গেছে, সেভ হয়ে গেছে, তাই না? আমি যদি শিফট ধরে সিলেক্ট করি তাহলে একসাথে আমি একাধিক স্লাইস সিলেক্ট করতে পারবো। যেই যেই স্লাইসটাতে ক্লিক করব দেখবেন স্লাইসগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, তারপর ডিলিট দিলাম, ডিলিট দিলাম, সবগুলো চলে গেছে। আর প্রথমেই যাইতে হবে স্লাইস সিলেক্ট টুল। স্লাইস সিলেক্ট টুল, প্রথম একটা স্লাইস সিলেক্ট করব, তারপর সবগুলো শিফট যদি ডিফারেন্ট সাইজের হয় সেক্ষেত্রে স্লাইসগুলো যেমন খুশি তেমন হোক, সে তার কাজই হলো স্লাইস সিলেক্ট করা, বড় ছোট সেটা ব্যাপার না, স্লাইস সিলেক্ট করা। বুঝা গেছে? নিচের দিকে দেখবেন একটা শেপ নামে টুল আছে, হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল, বা এখানে বিভিন্ন রকম থাকতে পারে। রেক্টেঙ্গেল থাকলে, যখন রেক্টেঙ্গেল থাকবে তখন রেক্টেঙ্গেল দেখাবে, যখন রাউন্ডেড রেক্টেঙ্গেল থাকবে তখন সেটা দেখাবে, ইলিপস থাকলে সেটা দেখাবে, পলিগন থাকলে প্রথমে সেটাই দেখাবে। তো ধরেন আমার এখানে যেমন এই ইমেজগুলো দেখতে পাচ্ছেন, কি রকম এই ইমেজগুলো? রেক্টেঙ্গেল না, এটাকে বলে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাকে বলে রাউন্ডেড রেক্টেঙ্গেল, অর্থাৎ রেক্টেঙ্গেলের কোণগুলো একটু বাঁকা। তো আমি এই রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটার উপর দিয়ে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। বুঝতে পারছি? তো রেক্টেঙ্গেল যখন তৈরি করছি কি আসছে? কালো হয়ে গেছে। কারণ কি? কালার সিলেক্টই আছে কালো। ঠিক আছে, আপনি এটাকে যে কোনো সময় পরিবর্তন কিন্তু করতে পারেন। তা আমি ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি না, আমি মূলত এরকম একটা কিছু তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো এরকম কিছু তৈরি করা। ধরেন সে কালো আর সাদা কম্বিনেশন করছে, আমি একটু আলাদা টাইপের করি, চেষ্টা করে দেখি। আপনাকে যে লোগো তৈরি করতে হবে এমন কিছু না, আমি জাস্ট পদ্ধতিটা দেখাচ্ছি যে এরকম আপনারা ছোটখাটো কোনো প্রয়োজনে
করে নিতে পারেন যেন, ঠিক আছে? আপনাকে একটা বৃত্ত এখানে কিছু একটা লেখা দিলেই হয়ে যাচ্ছে, এর জন্য কাউকে বলে যেন করে নিতে না হয়, বা ভাই করে দেও এরকম ঘুরতে না হয়। আপনি জাস্ট একটু প্রয়োজন জাস্ট করে নিলেন, ঠিক আছে? তো এরপরে ধরেন এখানে আমার একটা লেখা দেওয়া দরকার, এখানে একটা টাইপ টুল আছে, দেখেন টাইপ টুল। আমাদের তো আইকন ফাইলটা নাই। কোনটা? আইকনের আইকন ফাইলটা দিচ্ছি, এই জন্যই দেই নাই যে আপনারা একটু দেখেন। আমি দিলে দেখিতেছি আপনারা খালি কাজই করতেছেন, আমার দিকে দেখেন না। তো এখন এখানে আমি টাইপ টুল নিলাম, নিয়ে আমি এখানে লিখলাম, ধরেন এখানে ক্লিক করে, মূলত এখানে ক্লিক করলে একটা ঝামেলাই হবে, এটা বাদ দিলাম। আমি একটু উপরেই লিখি, উপরে লিখলাম এফ, লিখলাম এফ লিখলাম। একটা এখন ছোট আছে, এই তো এই এফ লেখাটা খুব ছোট এই অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, যখনই আমি এফ লিখছি বা কোনো কিছু একটা লিখছি, এই লেয়ারটা কিন্তু আমাকে নিতে হয় না, টাইপ লেয়ার অটোমেটিক তৈরি হয়ে যায়। এটাকে আবার যদি আপনি এডিট করতে চান, কখনো আমি তৈরি করে ফেললাম, এখন একটু এডিট করতে যাচ্ছি, এটার উপর যদি ডবল ক্লিক করেন, এখানে না, এই থাম্বনেইলটার উপর বড় দিকে এটার উপর ক্লিক করলে আবার এডিট অপশনে চলে যাবেন। এটাকে এখন আমি পরিবর্তন করতে পারি, যেমন আমি লেখার সাইজটা এটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করে ধরে সিলেক্ট করলাম, করে লেখার সাইজটা বড় ছোট করে নিতে পারি, যে একটু বড় করে নিলাম, লেখাটা একটু বড় বা ছোট করে নিতে পারি। যদিও আরো কোনো পদ্ধতিতে কিছু পদ্ধতি আছে যেভাবে আমি যে কোনো কিছুই পরিবর্তন করতে পারি, যেমন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আপনি যে কোনো ছবি, লেখা, যা খুশি টেনে ধরে আমার সাইজ করে নিতে পারি, বা এইভাবেও লেখার সাইজ পরিবর্তন করে নিতে পারেন। তারপর আমি এটা ধরে এখানে বসাই এর লেখার রংটা পরিবর্তন করা প্রয়োজন। ধরি আমি লেখার রং দিতে চাচ্ছি সাদা, ঠিক আছে? তো এরকম। আর একটু আগে যে লেখার সাইজটা পরিবর্তন দেখাইলাম, সেটা আমি দুইভাবে করতে পারি। এক হচ্ছে যে আমি এখানে এটা ডবল ক্লিক করলাম, বা যে কোনো ভাবে এই লেখাটাকে সিলেক্ট করতে পারলাম, লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লেখার সাইজ পরিবর্তন করে নিতে পারি। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমার জাস্ট লেখার লেয়ারটা সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় ছোট, হ্যাঁ, এটাকে বলে ট্রান্সফর্ম করে আপনি ছোট বড় করে নিতে পারেন। ছোট বড় করা হয়ে গেলে আবার এন্টার প্রেস করতে হবে, বুঝতে পারছেন? আবার এন্টার প্রেস করতে হবে। তো এইভাবে করতে পারেন, এইভাবে কাজ করতে পারেন। কোনো একটা শেপ তৈরি করতে হবে, কোনো একটা শেপ নিজের মতো তৈরি করতে হবে, লেখাও না, আবার বৃত্তও না, আবার ঠিক পিকুলিয়ার টাইপের অন্য কিছু একটা। তো এটা আপনাকে তৈরি করতে হবে। কি করবেন খুব সংক্ষেপে আমি একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করেন, যেহেতু সময় কমই হয়ে গেল। পেন টুল, এখানে একটা পেন টুল আছে, দেখছেন? পেন টুল দিয়ে আমি যে কোনো কিছুই রেক্টেঙ্গেল, বৃত্ত, যা খুশি তৈরি করতে পারেন। এটা তৈরি করার সময় আপনাদের দুইটা মোড থাকবে, একটা হলো পাথ মোড আর একটা হলো শেপ মোড। পাথ মোডে আমি যদি কোনো কিছু সিলেক্ট করে, এমন একটা জিনিস সিলেক্ট করে এটাকে আলাদা কোনো কিছু করতে যাচ্ছি, সিলেকশন তৈরি করতে যাচ্ছি, কাটতে যাচ্ছি বা কপি করতে যাচ্ছি, তখন এটা ব্যবহার হয়। আর যদি আমার এমন প্রয়োজন হয় যে আমি একটা কোনো শেপ তৈরি করতে যাচ্ছি, এর ভিতরে একটা কালার থাকবে এবং এটাতেই আমি ফুটায় তুলতে যাচ্ছি, তখন এটা আমরা মোড রাখবো কি? শেপ মোড। আচ্ছা, শেপ মোড নিলাম। এখন শেপ মোড নেওয়ার পর এখানে দেখবেন কিছু অপশন আছে, পাথ, শেপস, ঠিক করা আছে, তাই না? আচ্ছা, এখন যেটা করতে পারেন আপনি পেন টুল দিয়ে দুইটা কাজ। এক হচ্ছে যে আমি যদি এমন হয় যে আমার কোণগুলো আমি যা তৈরি করতেছি তার কর্নারগুলো সবকিছুই একেবারে সলিড, বলতে কর্নার তৈরি হবে, ধারালো কর্নার বা চোকা কর্নার এরকম বলতে পারি। যেমন এরকম
ঠিক আছে? এই কর্নারগুলোকে বলে হার্ড কর্নার। আবার এই ধরনের যদি কর্নার হয়, দেখেন এই কর্নারগুলো কি রকম হয়েছে, একটু রাউন্ডেড হয়েছে না, এগুলোকে বলে সফট কর্নার। ঠিক আছে? এভাবে আপনি যেরকম খুশি যা খুশি তৈরি করে নিতে পারেন। এখন মাঝখানে দেখেন এর একটা বিহেভিয়ার হলো, এখন আমি তৈরি করলাম এরকম কালার হয়েছে, আমি যেরকম খুশি কালার পরিবর্তন করতে পারি। ঠিক আছে? এখন এইটার ভিতরে যদি আমার, আচ্ছা যখন আপনি তৈরি করতেছেন, জাস্ট তৈরি করতেছেন, সেই অবস্থায় আমি যদিও কালারের মধ্যে পরিবর্তন করছি, এই জন্য এখন যদি আমি কিছু পরিবর্তন করি সেটা অন্য একটা জিনিস তৈরি হবে, অর্থাৎ এর উপরে আরেকটা লেয়ার চলে আসবে। কিন্তু আমি যদি এরকম হয় যে আমি পাতটা তৈরি করতেছি, ধরেন তৈরি করতেছি, এর মাঝে আবার কিছু দিলাম, এটা মূলত ইয়ে হয়ে গেছে, অটো ডিলিট হয়ে গেছে। তো সাধারণভাবে এখানে একটা অপশন থাকে যে এক্সক্লুড ওভারল্যাপিং। আমি যদি দ্বিতীয়বার কিছু দেই সেটা প্রথম অংশটা থেকে বাদ চলে যাবে। ঠিক আছে? তো এই অংশ, এইগুলো নিয়ে যদি ডিটেলস কাজ করেন তাহলে তখন মূলত বেশি বুঝতে পারবেন। তো আমরা আপাতত যেটা করব, এরকম কিছু আইকন আপনারা তৈরি করে নিতে পারেন। এটা এখানে মূলত প্র্যাকটিস করার প্রয়োজন নাই, এই ফাইলটা দিয়ে দিব, আপনারা বাসায় করে নিন। আর পিএসডি ফাইলটা দিচ্ছি, সেটা আপনারা এখন একটু এডিট করেন, সেটা একটা কাজ। আচ্ছা